আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যে বা যারা হিলি টিভির সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো একজন নারীর সফলতার গল্প এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট সিটি কর্পোরেশন অঞ্চলের সভাপতি জনাবা রেহানা ফারুক শিরিন। আমরা কথা বলবো আজকে উনার সাথে, উনার জীবনের উদ্যোক্তার গল্প কাহিনী এবং উনি যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন এসব বিষয় নিয়ে, তাছাড়া আমাদের সমাজে ঘটে যাওয়া সমসাময়িক বিষয় নিয়ে। প্রথমেই আপনাকে আমাদের হিলি টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনি অতিথি হয়ে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটবাসীর পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং হলি টিভিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছি, যেহেতু আপনি সিলেট অঞ্চলের এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি, এই সংগঠনটা মূলত কাজ কি কি নারীদের নিয়ে বা যে মেয়েদের নিয়ে? ধন্যবাদ আপনাকে। এই সংগঠনের কাজ হলো, মনে করেন এটা নির্যাতিত, আমাদের মেইনলি হলো যেটা যে এশিয়া ছিন্নমূল, যেটা মানে ছিন্নমূল মানুষ যাদের ঘর নেই বাড়ি নেই, প্রধানত তাদের নিয়ে আমাদের কাজ। যেমন চট্টগ্রাম, চিটাগাং সল্লিমূল একটা এলাকা আছে, সেখানে প্রায় 890 একর জায়গা সরকার থেকে আমাদের ছিন্নমূলদের নামে নেওয়া হয়েছে এবং সেখানে প্রায় 2.5 লাখ মানুষের বাসস্থান করে দেওয়া হয়েছে এই সংগঠনের মাধ্যমে। এখন আমার আশা আমি সিলেট কিছু না কিছু ছিন্নমূলদের জন্য করতে পারি। তো এরপরেও আমরা যেটা ওই যে নারী নির্যাতন মামলায় আমরা সহযোগিতা করে থাকি, বিচার সালিশ এবং দুর্নীতি, বিভিন্ন মানে দুর্নীতির বিষয় নিয়ে মনে করেন এইগুলা নিয়ে আমরা আমাদের সহযোগিতা করি। আমরা এগুলা নিয়ে এই সংগঠনের আন্দোলন। এই যে শিশুদের জন্য আপনারা কি ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন? বর্তমানে দেখেন আমাদের শিশুদের জন্য, আমাদের বর্তমান সমাজে দেখেন শিশুরাও 3 বছরের শিশু আজকে এই সমাজে নিরাপদ নয়। আমরা সেই ব্যাপারে শিশুদেরকে সচেতনমূলক দেখভাল করার জন্য বা ওদের পরিবারের যাতে বাচ্চাকে হেফাজতে রাখে, গড়ে একা রেখে না, কোথাও মা বাবা বেরিয়ে না যান, সেইভাবে বা লেখাপড়ার আমরা যতটুকু পারি মানে সংগঠন থেকে জার্জির ইয়ে থেকে আমরা একটা সহযোগিতা আমরা করে থাকি। তো এই যে আপনারা যে সাহায্য সহযোগিতা করে থাকেন নারী এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে, এটা কি আপনারা যে কোনো ধরনের মহিলা একজন বিপদে পড়লো বা শিশু বিপদে পড়লো, তাদেরকে আপনার যে কোনো মুহূর্তে সাহায্য? জি, আমি একজন তো মনে করেন অল টাইম আমি সবসময় নারী এবং শিশুদেরকে সবসময় আমি সাহায্য করে থাকি। রাতে যদি দেখা যায় যে 12টা 1টা 2টায় এভাবেও হয়েছে যে আমি তখন ওসির অপেক্ষায় বসে আছি, আমি মামলা রেকর্ড করানোর জন্য, মামলা দেওয়ার জন্য একজন মহিলার পক্ষে আমি থানায় বসে থাকি। ধন্যবাদ। এই উদ্যোগটা আসলে আপনাদের জন্য, আপনারা যারা আছেন প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে আছেন, আপনারা শুনতে পেলেন, যদি আপনার আশপাশে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা রেহানা ফারুক শিরিন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, হয়তোবা কিছুটা হলে উনি সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি। এরপর যে আপনার কাছ থেকে জানতে চাই, জি আমি আপনাকে আরেকটা কথা বলি, যেমন তনু হত্যা হয়েছিল কুমিল্লা সেনানিবাস, আমরা এই সিলেট প্রথম এশিয়া ছিন্নমূল থেকে আমরা সর্বপ্রথম আপনারা আন্দোলনটা শুরু করি। যেমন রাজেনের আন্দোলন, এরপরে খাদিজার আন্দোলন, এইগুলা মনে করেন আমাদের এটার কিন্তু কোনো বিদেশ থেকে সাহায্য আসে না। এই যে আন্দোলন করতে গিয়ে একটা ব্যানার বানাতে হয়, অনেক মহিলাকে টাকাটা অনেক মহিলাকে গাড়ি করে আনা লাগে, মানববন্ধন করা লাগে, নিউজ করানো লাগে, সবই মনে করেন আমার বাচ্চাদের হক থেকে আমি এগুলা দিই। সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। অবশ্যই ইনশাল্লাহ আপনি এটার ফলাফল পাবেন, যে এটার যথাযথ মর্যাদা আপনাকে সকলে দিবে, এটাই আমরা আশা করি। এরপর যে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন উদ্যোক্তা, আপনি ইমন গার্মেন্টসের পরিচালক, এই যে ইমন গার্মেন্টসটা আপনার কিভাবে তৈরি হলো বা একজন সফল উদ্যোক্তা আপনি কিভাবে হলেন?
ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যার কথা বললেই না হয়, আমি যার কাছে মনে করি আমি ঋণী আছি, জনাব মরহুম সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান। তিনি 2006 সালে আমার বাসায় গিয়েছেন। সে সৌভাগ্য, ওনার কাছে যাওয়ার সৌভাগ্যটা আমার হয়েছে। তিনি 2006 সালে আমার বাসায় গিয়ে এত জনপ্রিয়তা, এত অসহায় মানুষ মহিলা দেখে তিনি আমাকে প্রথম বললেন, মা তুমি কি চাও? যে আমি তখন আসলে বুঝে উঠতে পারিনি। আমি তখন বলেছি যে আমি এই অসহায় মানুষদের জন্য আমি কাজ করতে চাই, কিছু একটা করতে চাই। তখন তিনি আমাকে প্রথম অবস্থায় 5টা মেশিন ওই দিনই আমাকে অনুদান দিয়ে আসলেন। সেই 5টা মেশিন থেকে আমি আস্তে আস্তে এই অসহায় গরিব মহিলাদের নিয়ে আমি ধীরে ধীরে প্রায় 15-20টা মেশিন করি এবং পাইকারি সেলের ব্যবসাটা আরম্ভ করি এবং মহিলাদেরকে নিয়ে আমি কাজ করি। সেই থেকেই আমার এই ইমন গার্মেন্টস, এটা আমার অর্থমন্ত্রী প্রয়াত যে আমাদের সাইফুর রহমান, উনার দানে, সেটা উনার ভালোবাসা, সেটা আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনার একটি গার্মেন্টস রয়েছে, সেটার পরিচালক আপনি, সেখানে কতজন মহিলা এখন আপনার অধীনে কাজ করছে? জি, আমার অধীনে আগে প্রায় 30-40 জন মানুষ কাজ করতেন। এখন করোনায় অনেকটা আমি পিছে নেমে গেছি। তারপর এই ব্যবসা থেকে আমি আবার না বললেই নয়, আমি 2017 সালে সিলেট জেলা পরিষদ নির্বাচন করি এবং ঠিক 2018 সালে আবার সিটি কর্পোরেশন 4-5-6 থেকে নির্বাচন করি। যা কিছু ওই ব্যবসার পুঁজি থেকে, ব্যবসা আমাকে দিয়েছে। বর্তমানে এখন 8-10 জন 12 জন মানুষ আছেন আমার এখানে, প্রতিদিন কাজ করছেন। করোনা আসায় একটু ব্যবসা ব্যবস্থা একটু খারাপ হয়ে উঠেছে। এই যা আপনার যে গার্মেন্টসটি রয়েছে সেখানে কি কি ধরনের কাপড় আপনি তৈরি করেন? আমরা ওই থান কাপড়গুলা কিনে এনে আমাদের এখানে কাটা হয়, এরপর সেলাই হয়, এরপর এগুলা ইস্ত্রি মারা হয়। আমার গার্মেন্টসের স্টিকার আছে, ইমন গার্মেন্টস, সেই স্টিকার আমরা কাপড়ে জয়েন্ট করি, তারপর সেটা আমরা পলিথনে ঢুকিয়ে এটা মার্কেটে দিয়ে দিই। মার্কেটে আমরা সেল দিই। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আরেকটু ভিন্ন প্রসঙ্গে। যেহেতু এটা যে অনেক মেয়েরা আছে বা মহিলারা আছে যে তারা উদ্যোক্তা হতে চায় কিন্তু তারা হয়ে উঠতে পারে না, সেই কারণটা কি? আসলে সেই কারণটা কিছুটা পরিবারগত, কিছুটা পরিবেশ। মানে সব মেয়েরা তো আর সাহস করে দাঁড়াতে পারে না। সাহস করে অনেকের আবার দেখা যায় যে পরিবার থেকে সাপোর্ট পায় না, যার কারণে এরা আবার পিছপা হয়ে যায়। উদ্যোক্তা হতে হলে প্রথমে নিজেকে সাহসী বানাতে হবে, সাহস আনতে হবে এবং পরিবারকে সেটা বোঝাতে হবে যে আমিও পরিবারের পাশাপাশি একটা কাজ করব, পরিবারের হেল্প হবে, বাচ্চা ছেলে সন্তানের মেয়েদের লেখাপড়ারও আমি একটা খরচ যোগান দিব এবং এটা সমাজেরও একটা কাজে আসবে। সেভাবে বোঝাতে পারলে অনেকটা ফ্যামিলি থেকে সাপোর্ট মিলে। আর অনেকে আছে যে তার পরিবার আছে কিন্তু তার হাজবেন্ড তাকে দেয় না কাজ করার জন্য, সেই বিষয়ে আপনার কি বলার আছে? না, এটা আসলে সব হাজবেন্ডের তো মন মানসিকতা সমান নয়। যে অনেক হাজবেন্ড আছেন তার স্ত্রীকে সব কিছু নিজে দিতে পারবেন, তারপরেও দেখা গেছে একটা বুটিক শপ, কিছু না কিছু ব্যবসা মহিলা করতেছেন। এটা মানে হাজবেন্ডের উদার মন থেকে এটা হয়। আবার অনেক হাজবেন্ড আছে স্ত্রীকে ভরণ পোষণ করতে পারে না, আবার কোনো কাজও করতে দিবে না, সে নিয়ে আবার অনেক পরিবারে কিন্তু ঝামেলা হয়। সেটা আমি অনেকটা করে দিই, সমাধান করে দিই। তো এগুলা মানে স্বামীগুলো বুঝতে হবে, কারণ বর্তমান অবস্থা হলো যদি একটা পরিবারে যদি স্বামী স্ত্রী দুজন মিলে, একজন স্ত্রী, হ্যাঁ আমাদের মেয়েদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়, যেমন সংসার, সন্তান লালন পালন করে, নামাজ পড়ে, রান্না বান্না সব কাজ শেষ করে একটা মহিলা যদি ব্যবসা করতে চায় তাহলে তো সেখানে তার স্বামীর কোনো আপত্তি দেখছি না।
বরং পরিবারে আরো একটু সুখের সহযোগিতা হবে, পরিবার সুখী হবে। ধন্যবাদ আপনাকে। এখন যে অনেক উদ্যোক্তা আছে, যে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু অনেকগুলা কাজ আছে, যেমন বুটিক্স, বিভিন্ন টেইলারিং, তারপর রান্নার কাজও আছে যেগুলা অনলাইনে সেল করা যায়, অথবা অনেক শপ নিয়েও কাজ করা যায়। তো সেই বিষয়ে যে অনেকে আছে বুটিক্সের কাজ শিখতে চায়, কিন্তু তারা পায় না, যে অনেক কাজ শেখার জন্য যে একটা বিভিন্ন ধরনের উদ্যোক্তা যে যার কাছ থেকে শিখবে, তারা কিন্তু অনেক সময় তাদেরকে সহযোগিতা করে না বা তাদেরকে শেখাতে চায় না, বা অনেকে আছে যে সে কাজ শিখতে যায়, তার কাছ থেকে টাকা নিয়ে নে, পরবর্তীতে আর কাজ শেখায় না। সে বিষয়ে আপনার কি বলা আছে? না, সে বিষয়ে আসলে অনেক আছে যে শিখতে চায় কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে না। আবার এরকম আমি শুনি নাই যে মানে টাকা নিছেন কাজ শিখান, হ্যাঁ কিছুটা বানচাল হয়, কিন্তু আমি আমাদের চেম্বার অফ কমার্সের মাধ্যমে আসলে খুব সহজেই অনেক নারী উদ্যোক্তার ট্রেনিং হয়। আপনারাও হয়তো আমার অনেক ট্রেনিং আমরা ফ্রি করে থাকি, মেয়েদেরকে দিয়েও করিয়ে থাকি। চেম্বার অফ কমার্সের সদস্য হলে তখন সে অনেক সুযোগ সুবিধা পাবে। আমি আহ্বান জানাবো আমার বোনদেরকে যে আপনারা চেম্বার অফ কমার্সের সাথে জড়িত হন, যোগাযোগ করেন। এটা ফোরামের মাধ্যমে করা হয়। এরপর যে আমরা চলে যাচ্ছি আরেকটি ভিন্ন প্রসঙ্গে, যেহেতু আপনি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট সিটি কর্পোরেশন অঞ্চলের সভাপতি, যে গত কিছুদিন আগে যে এমসি কলেজের যে ঘটনাটা, সেই ঘটনায় কিন্তু আপনি দেখেছেন যে একজন স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। সেই বিষয়ে আপনার অভিমতি? এখন কিন্তু আবার এই যে তাদের বিচার প্রক্রিয়াধীন আছে এবং অনেক কয়েকজনকে রিমান্ডও প্রদান করা হয়েছে, সে বিষয়ে আপনার অভিমত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এমসি কলেজের যে ঘটনাটা ঘটছে সেটা আসলে আমরা সিলেটবাসী মেনে নিতেই কষ্ট হয়েছে। 360 আউলিয়ার পণ্যভূমিতে এ ধরনের একটা নেক্ষারজনক ঘটনাকে মানে খুবই খারাপ লাগে মেনে নিতে। আর আমরা কখনো ভাবি নাই যে আমাদের সিলেটে এরকম একটা ঘটনা ঘটবে। যেহেতু আমরা মানে নিজকেই আমি নিজে লজ্জিত মনে করি। এটার কারণে কিন্তু অনেক উদ্যোক্তারা কিন্তু পিছিয়ে যাবে। দেখা যাবে কি সামনে দিয়ে যে হোস্টেলে অনেক মেয়েরা থাকে, অনেক ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা আর পাবে না, এদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে। অনেক উদ্যোক্তা আছে সে একা একা যাবে কাজ শেখার জন্য, কিন্তু তার পরিবার মেনে নিবে না, সেই যে একটা ভয় মানুষের কাজ করবে। আর আমি আশা রাখি প্রশাসনের নিকট এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, তিনি যে আইন করেছেন, বর্তমান যে আইন করেছেন ধর্ষণের উপরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আশা করব সেটা যেন এই আমাদের সিলেটের এমসি কলেজের এই দর্শকদের দিয়েই যেন আরম্ভ হয়। আর এটা এই ঘটনার পরপরই কিন্তু এটা ঘোষণা হয়েছে। সেজন্য আমি আশা করছি যাতে দ্বিতীয় কোনো ঘটনা আমাদের সিলেট এইভাবে আর না ঘটে। এরপর যে চলে আসি আপনার রায়হান হত্যার ঘটনা, যেটা কিছুদিন আগে কয়েকদিন আগে কিন্তু আপনার রায়হান হত্যার প্রধান আসামি আকবরকেও গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়ে আপনার কি বলা আছে? যে একটা ফাঁড়িতে নিয়ে পুলিশের নির্যাতনে একজন যুবককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এটা কিন্তু একটি লজ্জাজনক ঘটনা। কারণ আমরা কিন্তু সাধারণ মানুষ যারা আছি, আমরা কিন্তু আমাদের শেষ আশ্রয়স্থল এবং নিরাপদের স্থান হচ্ছে প্রশাসন। সেই প্রশাসনের হাতে যখন একটা পুলিশ ফাঁড়িতে একজন যুবককে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে আপনার কি বলা আছে? সেটাও আসলে খুব দুঃখজনক ব্যাপার। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যে ঘটনা ঘটেছে, সত্যি সেটা দুঃখজনক ব্যাপার। কারণ সেটা প্রথম থেকে আমি আন্দোলনে ছিলাম, এখন পর্যন্ত আছি। তবে কিছুটা আমরা শান্তি হয়েছি এসআই আকবরকে যখন ধরা হয়েছে। প্রশাসন ধরুক আর আমাদের পাবলিক ধরুক, প্রশাসনও কষ্ট করেছেন এবং পাবলিক মিলেই হয়তো প্রথম অবস্থায় আমিও সেটা একটু ভুল বুঝেছিলাম যে যেটা পুলিশের কাজ সেটা পাবলিক করেছে, কিন্তু পরে যখন নিউজগুলো দেখেছি, রহিমের স্বীকারোক্তি দেখেছি, তখন আমার নিজেরও ভুলটা বুঝতে পারছি। আমি আমাদের এসপি মহোদয় ফরিদউদ্দিন সাহেব এটা নিয়ে খুব কষ্ট করেছেন এবং আমাদের খানাইঘাটের রহিম ভাই সহ
যারা সহযোগিতা করেছেন তারাও কষ্ট করেছেন, প্রশাসনও কষ্ট করেছেন। আমি আশা করব সেটা যেন আকবর সহ যারা জড়িত আছে তাদের যেন ফাঁসি হয়, যাতে যদি এটার বিচার না হয় তাহলে দেখেন এইভাবে বিভিন্ন বিভিন্ন ফাঁড়িতে কিন্তু ছোটোখাটো অনেক ঘটনা হয় যেগুলো আড়ালে আবডালে থেকে যায়। আর এটা মনে করেন যে রায়হান হত্যা দিয়ে আমার ভাই রায়হান শহীদ হয়ে যেটা ঘটনাটা ফাঁস হয়ে গেছে, আর যদি রায়হান শহীদ হতো না তাহলে এভাবে অনেক ঘটনায় ঘটতো, আড়ালে থেকে যেত। আমি প্রশাসনের নিকট দাবি জানাবো যাতে এই ধরনের নেক্কারজনক ঘটনা আমাদের ফাঁড়িতে না ঘটে। প্রশাসন, ঊর্ধ্বতন প্রশাসন সেদিকে নজর রাখবেন। এবং এই যে মনে করেন কিছু জিনিস আমি আজকে যখন সুযোগ পাইছি আমি কথা বলি, যেমন যেমন আমাদের এই যে পাড়া মহল্লাতে ঘটনা হয় কি, যেমন আপনার সাথে আমার দুশ্মনী, এখন মনে করেন আমি প্রশাসনের সাথে আমার সম্পর্ক আছে, ভালো আত্মীয়তা আছে, বন্ধুত্ব আছে, তখন ওই বললাম যে ও তো আমার সাথে ওইসব করে, তখন ওই পুলিশ দেখা গেছে, অনেক এসআই দেখা গেছে যে বিভিন্ন মামলায় একটা হয়রানিমূলক বিভিন্ন মামলায় নাম দিয়ে দেন, একটা হয়রানিমূলক একটা পরিবারকে করেন। সেটা যেন না হয়। প্রকৃত দোষী যারা তারা শাস্তি পাবে, কিন্তু কারো কোথায় যেন কোনো মানুষকে, আমার কোনো ভাইদেরকে যেন এইভাবে অন্যের কথায় যেন কোনো মামলায়, যেমন ছিনতাই, ডাকাতি মামলা, অনেক ধরনের হয়রানি না হয়, সেটাও আমি অনুরোধ জানাবো। যারা দূষিত আছে আপনারা তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন, এটা আমরা সব সময় চাই। এ ধরনের যেন মানে ঘটনা না ঘটে। আরেকটি বিষয় কিন্তু আমাদের যে সিলেট জেলা পুলিশ সুপার রয়েছেন এসপি ফরিদউদ্দিন সাহেব, উনি আসার পর কিন্তু সিলেটে অনেক ক্রাইম কমে গিয়েছে। আর উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয় যে উনি যে কাজটি করে দেখিয়েছেন, যে আকবরের মতো একজন দোষী আসামিকে গ্রেফতার করেছেন, সেজন্য উনাকে কিন্তু আমরা হিলি টিভির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর যে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন যে ফাউন্ডেশনটি রয়েছে, এটা থেকে আপনারা কি কি ধরনের আন্দোলন করেছিলেন বিগত ওই যে কয়েকটি ঘটনা কিন্তু লাগাতার ঘটে গিয়েছিল, সে সম্পর্কে একটু বলুন। জি ধন্যবাদ। ওই যে আপনাকে বললাম যে যখন আমার বোন খাদিজা এমসি কলেজের খাদিজাকে হত্যা করার চেষ্টা করেছিল বদরুল, সেটাও এই সংগঠন আন্দোলন করেছে। এবং সেনানিবাসে যে তনুকে এবং সাগরুনি সহ, এবং আমাদের সিলেটের রাজন, রায়হান, এমসি কলেজের মান সহ সবসময় একটা এই সংগঠন ভূমিকা রেখেছে। এটার সদস্য কতজন আছে? এটা সারা এশিয়া না, আপনার অধীনে কতজন সদস্য আছে? সিলেট সিটি কর্পোরেশন যে অঞ্চলের অনেক সদস্য আছে, এবং যে কেউ ভালো মনের মানুষ, ভালো মানুষ যে কেউ সেখানেও আসতে পারবেন, আপনাদের সাথে অ্যাড হতে পারবেন। এবং এটা থানা, জেলা, ওয়ার্ডে কমিটিও হবে সামনে দিয়ে, বা কমিটি আছেও এখন। আমি আর ওয়ার্ডে কমিটি বাস্তবায়ন করব। জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে, হলি টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সভাপতি রেহানা ফারুক শিরিন, ওনার সাথে আপনারা শুনলেন ওনার কাছ থেকে কিছু মূল্যবান কথা। আমরা চেষ্টা করি সবসময় হিলি টিভির মাধ্যমে মানবাধিকার কর্মী, সমাজসেবক এবং উদ্যোক্তাদের নিয়ে আসছে। আজকে আমাদের সাথে ছিলেন একজন সফল উদ্যোক্তা এবং একজন মানবাধিকার কর্মী। আপনারা শুনলেন যে ওনাদের যে সংগঠন রয়েছে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, এটার মাধ্যমে কিন্তু ওনারা নারী ও শিশুদেরকে নানা ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। আপনাদের যদি কোনো কিছু সাহায্য সহযোগিতা দরকার পড়ে, অবশ্যই আপনারা রেহানা ফারুক শিরিনের সাথে দেখা করতে পারেন বা তুলে ধরতে পারেন আপনার আশপাশে যে কোনো ধরনের ঘটনা শেয়ার করতে পারেন ওনার সাথে। আমরা আশা করি উনি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করবেন, এবং একজন সফল উদ্যোক্তা হিসাবে কিন্তু উনি এখন পরিচালক আছেন ইমন গার্মেন্টসের, যে গার্মেন্টসে 40 জনেরও বেশি মানুষ তারা উদ্যোক্তা হিসেবে ওনার আন্ডারে কাজ করতে পারছেন। একজন সফলতা
আমাদের আজকে বাস্তব উদাহরণ আমাদের হিলি টিভি স্টুডিওতে যিনি হলেন রেহানা ফারুক শিরিন। ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আন্তরিকভাবে আপনার মূল্যবান সময় হিলি টিভিকে দেওয়ার জন্য। হিলি টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকেও, সুন্দর উপস্থাপন করেছেন, এবং হিলি টিভিকে ধন্যবাদ আমার মতো সামান্য একজন মানুষকে এখানে এসে বসিয়েছেন এবং দেশবাসীর কাছে আমি দুটো কথা বলতে পেরেছি, সেজন্য আমি হিলি টিভিকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব হিলি টিভি সততা এবং সাহসের সাথে এগিয়ে যাবে, এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ফারুক মিয়া ফারুক, এবং ক্যামেরায় ছিলেন আব্দুল গফুর রাজু। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা উপস্থিত হব কোনো একজন সফলতার গল্প নিয়ে, কোনো নারী উদ্যোক্তা নিয়ে, অথবা কোনো রাজনীতিবিদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি আজকে এখনকার মতো এখান থেকেই।